অ্যানুয়াল ভ্যালু। আচ্ছা, বাঁদিকে তোর হচ্ছে পার্টিকুলার্স, ডান দিকে H1, H2, H3 আর H4, ঠিক আছে। আর এখানে রুপিস ইন থাউজেন্ডে আছে। আচ্ছা, এবার স্টেপ ওয়ানটা কি? স্টেপ ওয়ানে তিনটে ভ্যালু আসে। একটা হচ্ছে গ্রস মিউনিসিপাল ভ্যালু, ওখানে আমরা কি বার করি? রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, শর্টে বলা হয় RER। এর পরের থেকে আমরা এটাকে RER লিখব। আচ্ছা, এ গ্রস মিউনিসিপাল ভ্যালু, প্রথম হাউসে আছে দেখো 120, দ্বিতীয়টা আছে 130, তৃতীয়টা দেওয়া আছে 140, আর চতুর্থটায় দেখো ভালো করে, চতুর্থটায় দেওয়া আছে 170 পুরো বছরে। কিন্তু ঘটনা হলো যে পুরো বছরের মানে পুরো পার অ্যানাম মানে এটা হচ্ছে 12 মাসের দেওয়া আছে 170, এটাকে কনভার্ট করতে হবে 10 মাসে। যেহেতু হাউস 4টা 10 মাস ব্যবহারযোগ্য ছিল, ঠিক আছে, তার আগে ভাড়া দেওয়া যায়নি, মানে 12 মাস এটা ব্যবহৃত হয়নি। তার মানে এখানে কি হবে তোমার হচ্ছে 170 ইন্টু 10/12, বারো করে দেখো, এটা আসবে 141.67। এটা করে দেখবে যে 141.67 আসছে কিনা। বি ফেয়ার রেন্ট, ফেয়ার রেন্ট আছে 105, 115, 135, আর ঠিক একইভাবে ফেয়ার রেন্ট আছে দেখো পুরো 12 মাসে দেওয়া আছে 165, এটাকে 10 মাসে কনভার্ট করতে হবে। তাহলে 165 ইন্টু 10/12 করলে আসছে 137.5। এবার সি, এবার জিনিসটা কি এরকম করো, আগে এরকম ভাবে অঙ্কটা করা যেতে পারে, সিটা না লিখে। এবার এ আর বির মধ্যে কোনটা বড়? হায়ার অফ এ অ্যান্ড বি, এ আর বির মধ্যে কোনটা বড় আসছে? ঠিক আছে, তাহলে 120 আর 105-এর মধ্যে বড় হচ্ছে 120, 130 আর 115-এর মধ্যে কোনটা বড়? 130, 140 আর 135 হচ্ছে 140, আর 141 আর 137.5-এ 141.67। ঠিক আছে, নিয়মটা কি? এ আর বির মধ্যে যেটা বড় সেইটা প্রথমে বার করো। এখানে আমি বার করে নিলাম, দেখে নাও যেটা বড়। এবার সি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ট। আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া নেই, ওটাকে নীল লিখবে না কখনো, নট অ্যাপ্লিকেবল, মানে এখানে অ্যাপ্লিকেবল নয়, নট অ্যাপ্লিকেবল। দ্বিতীয়টায় দেওয়া আছে 100, তৃতীয়টায় দেওয়া আছে 135, না দ্বিতীয়টায় দেওয়া আছে 100, তারপরেরটা দেওয়া আছে 135, আর স্ট্যান্ডার্ড রেন্ট ফর হোল ইয়ার 4th হাউসে দেওয়া আছে 144, এটাকে 10 মাসে আনতে হবে। তাহলে 144 ইন্টু 10/12 করে দেখো, এটা আসবে 120। ঠিক আছে, এবার তাহলে এসো, এবার রিজনেবল এক্সপেক্টেড রেন্টটা কি?
এবার হচ্ছে এই যে এই ভ্যালুটা বেরোলো হায়ার অফ এ অ্যান্ড বি, দুটোর মধ্যে যেটা বড় সেটা নিলাম, তার সঙ্গে কম্পেয়ার করতে হবে সি এর। এবার যেটা লোয়ার হবে, যেটা কম হবে, সেই কমটাকে নিতে হবে। তার মানে এখানে লিখতে হবে লোয়ার অফ দ্য অ্যাবাভ। টু ভ্যালুস, তার মানে এই দুটো ভ্যালুর মধ্যে যেটা ছোট সেটাকে এখানে নিতে হবে। প্রথম কথা হচ্ছে, এই জন্য বলেছিলাম এখানে নীল লিখবে না, নীল লিখলে এটা জিরো, জিরোটাই ছোট হয়, নেওয়া যাবে না, এই জন্য এটা নেই, স্ট্যান্ডার্ড রেট নেই। স্ট্যান্ডার্ড রেট কখনো হয় আমি বলেছি যে যখন ভাড়াটে এবং বাড়িওয়ালার মধ্যে গন্ডগোল হয় এবং ডিসপিউট যখন কোর্টে যায়, তখন রেন্ট কন্ট্রোল অ্যাক্টের অধীনে তাদের রেন্টটা নির্ধারণ করা হয়। যখন গন্ডগোল লাগছে না, ওদের কোনো গন্ডগোল নেই, স্মুথলি চলছে ভাড়াটে বাড়িওয়ালা পাশাপাশি, তখন কিন্তু স্ট্যান্ডার্ড রেন্ট আসেই না, তখন স্ট্যান্ডার্ড রেন্টের প্রশ্নই নেই। ঠিক আছে, যখন স্ট্যান্ডার্ড রেন্টের প্রশ্ন থাকছে না, তখন শুধু এ আর বির মধ্যে যেটা বড় সেটাই তোমার হচ্ছে স্টেপ ওয়ানের ভ্যালু। মনে থাকবে এটা, যখন স্ট্যান্ডার্ড রেন্ট থাকছে না, অ্যাপ্লিকেবল নয়, তখন এ আর বির মধ্যে যেটা বড় সেটাই বসবে। যখন স্ট্যান্ডার্ড রেন্ট থাকবে, তখন এ আর বির মধ্যে যেটা বড় তার সঙ্গে স্ট্যান্ডার্ড রেন্টের তুলনা করে দেখতে হবে কোনটা ছোট হয়। মনে রাখো, এ আর বির মধ্যে যেটা বড় তার সঙ্গে তুলনা করবে স্ট্যান্ডার্ড রেন্টের, এবার ওই তুলনায় যেটা ছোট হবে সেটাকেই বসাবে। কারণ নিয়ম হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কখনোই স্ট্যান্ডার্ড রেন্টের থেকে বেশি হতে পারবে না। যদি দেখা যায় বেশি আছে তাহলে কমটা হবে, যদি কম থাকে তখন কমটাই হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে 120 হবে, এক্ষেত্রে দুটোর মধ্যে ছোট কোনটা 100 হবে, এখানে হবে ছোট কোনটা 135 হবে, এখানে ছোট কোনটা 120 হবে। এটা হচ্ছে স্টেপ ওয়ানের তোমার হচ্ছে ভ্যালু 120, 100, 135 আর 120। ঠিক আছে, হয়ে গেল স্টেপ ওয়ানের ভ্যালু। এবার আসছে স্টেপ টু। ARR, অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবল, দেওয়া আছে 100, 110, 135 আর 100। হয়ে গেল স্টেপ টুর ভ্যালু। এবার হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। কি এখানে হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালুটা কি? স্টেপ 1 এর যে ভ্যালুটা বেরিয়েছে, এই যে ভ্যালুটা, আর স্টেপ 2 যে ভ্যালু বেরিয়েছে, স্টেপ 2 যে ভ্যালু বেরিয়েছে, এই দুটো কম্পেয়ার করে দুটোর মধ্যে যেটা বড় হবে সেটাই হবে গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাহলে প্রথমে কি জিনিসটা কি দাঁড়ালো? তাহলে 120 আর 100 মধ্যে কম্পেয়ার করলে 120 হচ্ছে বড়, এখানে 110 বড়, এখানে দুটোই সমান, তাহলে 135ই আসবে, এখানে 120 বড়। বলো, তার মানে রুলটা কি দাঁড়ালো? চার্টে দেখে নিবি। স্টেপ 1 হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। রুলটা কি? গ্রস মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড় তার সাথে তুলনা করতে হবে স্ট্যান্ডার্ড রেন্ট যদি থাকে স্ট্যান্ডার্ড রেন্টের। মানে গ্রস মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড় সেটাকে নিয়ে স্ট্যান্ডার্ড রেন্টের সঙ্গে তুলনা করে দেখতে হবে যেটা ছোট হয়, সেই ছোটটাকে বসাতে হবে। তাই আমরা করেছি। এবার সেটা হচ্ছে স্টেপ 1 এর ভ্যালু, আর স্টেপ 2 এর ভ্যালু হচ্ছে অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবল। এখানে কিন্তু দেখ খেয়াল করে, হাউস নাম্বার 4 এ যে এআরআর দেওয়া আছে অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবল, সেটা কিন্তু 12 মাসের না। অ্যাকচুয়াল মানে তো সেটা 10 মাসের, যে অতদিনের ভাড়া হয়েছে তার। এটাকে কিন্তু আর 10/12 করা হলো না, এটা অ্যাকচুয়াল। কিন্তু এগুলো দেখবি সব হোল ইয়ার লেখা ছিল, পুরো 12 মাসের দেওয়া ছিল, যার জন্য 10/12 করতে হয়েছে। কিন্তু অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবলটা কিন্তু 10 মাসেরই থাকবে, ওটা কখনো 12 মাসের হবে না। হোল ইয়ার লেখেও নি, ওটা 12 মাসের নয়, যার জন্য 10/12 করা হলো না।
এবার স্টেপ ওয়ানের ভ্যালু আর স্টেপ টুর ভ্যালুর সঙ্গে তুলনা করে দেখতে হবে কোনটা বড় হয়, ঠিক আছে? হায়ার অফ স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টু, যেটা বড় হয় সেটাই হবে গ্রস অ্যানুয়াল ভ্যালু। দেখে নাও। হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় এক্সাম্পলে যাব। When there is unrealized rent but no vacancy period, কোনো ভ্যাকেন্সি পিরিয়ড নেই কিন্তু আনরিয়েলাইজড রেন্ট আছে। আচ্ছা, এবার অঙ্কটা একটুখানি পড়ে নিই। বলেছে ফাইন্ড আউট দ্য গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ দ্য ফলোয়িং লেট আউট হাউস প্রপার্টিজ। 5টা বাড়ি দেওয়া আছে, ঠিক আছে, H1 থেকে H5। তো গ্রস মিউনিসিপাল ভ্যালু দেওয়া আছে, ফেয়ার রেন্ট দেওয়া আছে, স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া আছে প্রত্যেকের। অ্যাকচুয়াল রেন্ট রিসিভেবল তোর হচ্ছে পার অ্যানাম, মানে সারা বছরে অ্যাকচুয়াল রেন্ট রিসিভেবল কত হওয়া উচিত, পাওয়া প্রাপ্য যেটা, সেটা দেওয়া আছে। পুরোটাই 120, 600, 180, 360, 150 থাউজেন্ডে আছে সব। আর কত মাসের রেন্ট আনরিয়েলাইজ সেটা বলা আছে। হাউস ওয়ানে 2 মাস, হাউস টুতে 3 মাস, থার্ড হাউসে 1, ফোর্থ হাউসে 3, ফিফথ হাউসে 2, ঠিক আছে? এই কটা মাসের ভাড়া পাওয়া যায়নি। তো এখানে অঙ্কটা কিরকম ভাবে হবে? একই রকম 5টা কালাম দেখ সলিউশনে। তো ওপরে ওই কম্পিউটেশন অফ গ্রস অ্যানুয়াল ভ্যালু আমি আর লিখলাম না, ঠিক আছে? এই জায়গাটার মধ্যে ধরাতে হবে, তো সেটা আমি আর লিখছি না, একবারে আমি ক্যালকুলেশনটা দেখিয়ে যাচ্ছি।
rupees in 1000, H1, H2, H3, H4, H5. আচ্ছা, প্রথমে স্টেপ 1-এ যাব। RER, reasonable expected rate, gross municipal value, gross municipal value টা বসাও 90, 500, 30, 100, 315. B, fair rent 3 সব দেওয়া আছে 300। এবার দুটোর মধ্যে যেটা বড়, দেখো ঠিক হলো কিনা। দুটোর মধ্যে যেটা বড় আছে দেখে নাও। এখানে 300 বড়, এখানে 500 বড়, এখানে 300 বড়, এখানে 500 বড়, এখানে 300 বড়, এখানে 300টা হায়ার, এখানে 315টা হায়ার। বুঝে গেল? এবার সি, স্ট্যান্ডার্ড রেন্ট, স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া আছে 50, 800, 240, 250 আর 500। হলো? এবার নিয়মটা কি? এই দুটো ভ্যালুর মধ্যে যেটা ছোট হবে, এই দুটো ভ্যালুর মধ্যে যেটা ছোট হবে সেটাই হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। ঠিক আছে? lower of the above two values, lower of the above two values, তাহলে আসছে 50, 500, 240, 250, 315। ঠিক আছে? 50, 500, 240, 250, 315। লোয়ার এটা, লোয়ার এটা, লোয়ার এটা, লোয়ার এটা, লোয়ার এটা বেরোলো। এটা RER হয়ে গেল, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এবার হচ্ছে স্টেপ 2। ARR, অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবল। যখন আনরিয়েলাইজড রেন্ট থাকবে তখন জিনিসটা কি? জিনিসটা হচ্ছে অ্যানুয়াল রেন্ট মাইনাস আনরিয়েলাইজড রেন্ট। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা এইভাবে না করে, এটা আমি দেখালাম বটে, ARRটা এখানে বসে, এরম ভাবে না করে আমি এরম করতে পারি। ARR যেটা দেওয়া আছে সেটা বসিয়ে যাও, পরিষ্কার যা দেওয়া আছে তাই বসিয়ে যাও। সেটা হচ্ছে অ্যাকচুয়াল রেন্ট রিসিভেবল পার অ্যানাম, সারা বছরে যে রেন্টটা আমার পাওয়ার কথা। ঠিক আছে? রেন্টটা যেটা পাওয়ার কথা মানে হচ্ছে আনরিয়েলাইজড রেন্ট না ধরে, মানে যদি আনরিয়েলাইজড রেন্ট না থাকতো তখন আমার টোটাল ভাড়া পাওয়ার কথা কত সেটা বসাতে হবে। ঠিক আছে? সেটা আছে 120, 600, 180, 360 আর হচ্ছে 150। এইটা আমার হচ্ছে ARR, আমার সারা বছরে পাওয়ার কথা। এবার এখান থেকে লেস হবে
আনরিয়েলাইজড রেন্ট। এবার দেখো আনরিয়েলাইজড রেন্ট বলেছে প্রথম হাউসে 2 মাসে, তাহলে 120 হচ্ছে কি 12 মাসে, তাহলে 2 মাসের কত 120 ইন্টু 2/12 করলে কত হবে, তাহলে হবে 20। ঠিক আছে। দ্বিতীয় হাউসে হচ্ছে তোমার 3 মাসের, 3 মাস ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি ইন্টু 3/12 তাহলে আসবে 150। এই হাউসটা আছে 1 মাস ভ্যাকেন্ট, 1/12 তাহলে আসবে হচ্ছে 15। এই হাউসটা আছে 3 মাস ভ্যাকেন্ট, 90। আর এই হাউসটা আছে 2 মাস ভ্যাকেন্ট, তাহলে আসবে 25। ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে ক্যালকুলেশন গুলো দেখালাম 2/12 3/12 এই ক্যালকুলেশন গুলো এই কালামে না দেখালেও হয়, এটা তুমি রাফে করে নিয়ে এখানে সরাসরি বসিয়ে দেবে। ঠিক আছে, রাফে করবে, করে সরাসরি এখানে বসিয়ে দেবে। তাহলে এবার বিয়োগ করো কত হয়, তাহলে এখানে হচ্ছে 100, এখানে হচ্ছে 450, এখানে হচ্ছে 165, এখানে হচ্ছে 270, এখানে হচ্ছে 125 হয়ে গেল। এবার গ্রস অ্যানুয়াল ভ্যালু কোনটা, হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। এবার গ্রস অ্যানুয়াল ভ্যালু হচ্ছে স্টেপ 1 এর ভ্যালু যেটা, এই যে ভ্যালুটা, আর এটার মধ্যে যেটা বড় সেটাকে নিতে হবে। ঠিক আছে, এই দুটো ভ্যালুর মধ্যে যেটা বড় স্টেপ 1 এর ভ্যালু আর স্টেপ 2 এর ভ্যালু যেটা ফাইনাল ভ্যালু, এই দুটোর মধ্যে যেটা বড় সেটাকে নিতে হবে। তাহলে বড় কোনটা দাঁড়াচ্ছে 120, এখানে হচ্ছে না 120 না, এখানে হচ্ছে 50 আর 100 তাহলে হচ্ছে 100, এখানে হচ্ছে 500 আর 450 তাহলে বড় হচ্ছে 500, এখানে হচ্ছে 240 আর 165 তাহলে হচ্ছে 240, এখানে হচ্ছে 250 আর 270 তাহলে 270, এখানে হচ্ছে 315 আর 125 তাহলে হচ্ছে 315। ঠিক আছে, তাহলে হচ্ছে 100 500 240 270 315। দেখে নাও। মানে অঙ্কটায় মনে রাখবে এই যে ভ্যালুটা দেওয়া আছে
রিসিভেবল, এটা আমার পাওয়ার কথা ছিল সারা বছরে, ঠিক আছে? এটার মধ্যে থেকে কিন্তু আনরিয়েলাইজড রেন্টটা বাদ দেওয়া নেই, কারণ মানে অ্যাকচুয়াল রেন্ট রিসিভেবল যদি লেখা থাকে অ্যানুয়াল রেন্ট রিসিভেবল, অ্যানুয়াল মানেই তো 12 মাসে, 12 মাসের যে রেন্টটা আমার পাওনা ভাড়া দিয়ে সেইটা তোমার কাছে দেওয়া আছে, ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই এটার থেকে আনরিয়েলাইজড রেন্টটা বাদ দেওয়া নেই। এবার তোমায় কি করতে হবে, সেখান থেকে আনরিয়েলাইজড রেন্টটা বাদ দিয়ে নিতে হবে, বাদ দিয়ে নিয়ে বসাতে লাগে এবং ধরেই নিতে হবে যে আনরিয়েলাইজড রেন্টটা অ্যাসেসিং অফিসার অ্যালাউ করেছে, সমস্ত শর্ত পূরণ করা হয়েছে, ঠিক আছে? আজকে কি এই পর্যন্ত রেখে দেবো, কারণ এই দুটো অঙ্ক আগে একটুখানি হজম করে নে, তারপরে হচ্ছে তোর ভ্যাকেন্সি পিরিয়ডটা নাকি ভ্যাকেন্সি পিরিয়ডটাও দেখাবো। তো দেখিয়ে দিই তাহলে, ভ্যাকেন্সি পিরিয়ডের একটা অঙ্ক আছে, ওটা আমি দেখিয়ে দিই, দেখিয়ে দিলে তারপরে দুটোই যেটা আছে সেটা নাহলে পরের দিন দেখাবো, দিয়ে একটা পুরো অঙ্ক করাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার 3 নম্বর এক্সাম্পলটা দেখ। when there is vacancy period but no unrealized rent, কোনো আনরিয়েলাইজড রেন্ট নেই, এখানেও 5টা হাউস আছে, এই জন্য আমি কালামটা রেখে দিলাম। এখানে গ্রস মিউনিসিপাল ভ্যালু পার অ্যানাম দেওয়া আছে, ফেয়ার রেন্ট পার অ্যানাম দেওয়া আছে, স্ট্যান্ডার্ড রেন্টও পার অ্যানাম দেওয়া আছে, ঠিক আছে? আর অ্যানুয়াল রেন্ট রিসিভেবল দেওয়া আছে, মানে 12 মাসের ভাড়া দেওয়া আছে, আর ভ্যাকেন্সি পিরিয়ড মাসে দেওয়া আছে। এবার দেখতে হবে ভ্যাকেন্সি পিরিয়ডের ট্রিটমেন্টটা কি, ঠিক আছে? আচ্ছা, তা প্রথমে গ্রস মিউনিসিপাল ভ্যালু আমার লেখাই আছে, বসিয়ে যাই। 200, 300, 400, 500, 300, 200, 300, 400, 500, 300। ফেয়ার রেন্ট হচ্ছে 300, 600, 750, 180, 200, এই দুটো দেওয়া আছে। এবার এ আর বির মধ্যে কম্পেয়ার করব করে, যেটা বড় সেটাকে লিখব। তাহলে দুটোর মধ্যে বড় হচ্ছে এখানে 300, এখানে হচ্ছে 600, এখানে হচ্ছে 750, এখানে হচ্ছে 500টা বড়, এখানে 300টা বড়। তাহলে হলো 300, 600, 750, 500, 300, এটা বড়। এবার হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্টকে লিখব।
স্ট্যান্ডার্ড রেন্ট আছে 300, 180, 280, 225 আর 250। এবার নিয়মটা কি বলেছি, এ আর বির মধ্যে যেটা বড় তার সঙ্গে সি কে তুলনা করে যেটা ছোট হবে, দুটোর মধ্যে দুটো ভ্যালুর মধ্যে যেটা ছোট হবে সেটা বসাতে হবে। ঠিক আছে, তো এখানে কি দেখা গেল, এখানে দুটো একই, তো এটাই লিখবো। তো পরেরটায় কি দেখা যাচ্ছে, 180টা ছোট, এখানে 280 ছোট, এখানে 225 ছোট, এখানে 250 ছোট। হয়ে গেল 300, 180, 280, 225 আর 250। ঠিক আছে, বেরিয়ে গেল। এবার স্টেপ 2 তে আসছে এআরআর। আমরা আনরিয়ালাইজ রেন্টের বেলায় এআরআরটা আমরা কি করি, আনরিয়ালাইজ রেন্ট মাইনাস করে বসাই। ঠিক আছে, তারপরে স্টেপ 1 স্টেপ 2 সঙ্গে তুলনা করি। ভ্যাকেন্সি পিরিয়ডের বেলায় তা করবি না। ভ্যাকেন্সি পিরিয়ডের বেলায় সিম্পলি একটা কথা বলেছে, যে রুলটা আমি লিখেও দিয়েছি, যে যদি দেখা যায় যে ভ্যাকেন্সি পিরিয়ডের কারণে ইআরআরটা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট থেকে ছোট হচ্ছে, তখন ওই ছোট ভ্যালুটা যেটা ইআরআর সেটাই হবে গ্রস অ্যানুয়াল ভ্যালু। মানে আমি কথাটা কি বললাম, যদি দেখা যায় ভ্যাকেন্সির কারণে এআরআরটা মানে অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবল থেকে ভ্যাকেন্সি পিরিয়ডের রেন্টটাকে যদি বাদ দিয়ে যে ভ্যালুটা আসে, সেটা যদি দেখা যায় রিজনেবল এক্সপেক্টেড রেন্ট থেকে কম হচ্ছে শুধু ভ্যাকেন্সির কারণে, তাহলে এআরআরটাই হবে গ্রস অ্যানুয়াল ভ্যালু। কিন্তু কথাটা একটু জটিল আছে। জিনিসটা হচ্ছে কি, ভ্যাকেন্সি বাদ দেওয়ার পরে ও কম হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট থেকে, তার মানেটা কি, যে বাদ দেওয়ার আগেও বেশি ছিল। মানে ভ্যাকেন্সি পিরিয়ডে রেন্ট বাদ না দিয়ে যে রেন্টটা দাঁড়ায়, এই অ্যাকচুয়াল এআরআর মানে 12 মাসের যে রেন্টটা দাঁড়ায়, সেটা এমনিতে স্টেপ 1 এর ভ্যালুর থেকে বড়। কিন্তু যেই আমি ভ্যাকেন্সি পিরিয়ডে রেন্ট বাদ দেবো তখনই যদি ছোট হয়ে যায়, তার মানে তখন এআরআরটাই হবে গ্রস অ্যানুয়াল ভ্যালু। কিন্তু যদি দেখা যায় যে ভ্যাকেন্সি পিরিয়ড বাদ দেওয়ার আগে যে 12 মাসের ভ্যালুটা আসছে, সেটা এমনিতেই স্টেপ 1 এর থেকে কম, মানে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট থেকে কম, তখন রিজনেবল এক্সপেক্টেড রেন্টই হবে গ্রস অ্যানুয়াল ভ্যালু। খেয়াল থাকবে কথাটা। তার মানে বলেছে যে এআরআরটা যদি ভ্যাকেন্সির কারণে আরইআর থেকে কম হয়, তখনই ওই এআরআরটাই হবে তখন গ্রস অ্যানুয়াল ভ্যালু। কিন্তু যদি দেখা যায় যে এআরআর ভ্যাকেন্সি ছাড়া অন্য কোনো কারণে কম, মানে ভ্যাকেন্সিটাকে যদি আমি নাও ধরি তাহলেই কম দাঁড়াচ্ছে, তার মানে অন্য কোনো কারণে কম, কম টাকায় ভাড়া দিয়েছো তাই, ঠিক আছে, কিংবা বন্ধু বান্ধব বলে কম দিয়েছো সেই কারণে কম, অন্য কোনো কারণে কম, সেই কারণে তোমার তখন আরইআর যেটা স্টেপ 1 এর ভ্যালু, সেটাই হবে তোমার গ্রস অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, সুতরাং এই জটিল জায়গাটাকে অ্যাভয়েড করতে গেলে কি করবি, এখানে আমি প্রথমে এআরআরটাকে বসাবো, ব্র্যাকেটে লিখবো উইদাউট অ্যাডজাস্টিং রেন্ট অফ ভ্যাকেন্সি পিরিয়ড। মানে ভ্যাকেন্সি পিরিয়ডের যে রেন্টটা, সেটাকে মাইনাস না করে, অ্যাডজাস্ট না করে আমি পুরো বছরের রেন্টটা বসাচ্ছি। সেটা কত দাঁড়াচ্ছে দেখ, সেটা দেওয়া আছে 600, তারপরে এটা হচ্ছে 900, তারপরে একটা দেওয়া আছে 300, তারপরে একটা দেওয়া আছে 240, তারপরেরটা দেওয়া আছে 216। সিম্পলি এইটা দেওয়া আছে। এবার তোরা কি করবি, এবার এই দুটোর মধ্যে কোনটা বড় সেটাকে নে, এখানে নে হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। তো দুটোর মধ্যে বড় কোনটা, এখানে হচ্ছে 600,
মানে ARRটা বড়, এখানে 180, এখানে 900 বড়, এখানে 300 বড়, এখানে 240 বড়, এখানে 250 বড়। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো এখানে সবকটা ক্ষেত্রে, এই চারটে ক্ষেত্রে ARRটা এমনিই বড়, ভ্যাকেন্সি পিরিয়ড বাদ দেওয়ার আগেই বড়। ঠিক আছে, তাহলে এই চারটে হাউসের ক্ষেত্রে ভ্যাকেন্সির কারণে যে লস হয়েছে সেটা মাইনাস যাবে। কিন্তু এখানে যেহেতু মানে ভ্যাকেন্সি পিরিয়ড বাদ না দেওয়াতে, মানে না দিয়েই, মানে টোটাল ভ্যালুতে বাদ না দিলেও এই আরিয়ারটা বড়, তার মানে এটা ছোট হচ্ছে অন্য কোনো কারণে। ভ্যাকেন্সি ছাড়া, ভ্যাকেন্সি নিলে তো আরো ছোট হয়ে যাবে, কিন্তু ভ্যাকেন্সি ছাড়াই পুরো 12 মাস ভাড়া থাকলে তবুও এটা এখান থেকে ছোট। এর ক্ষেত্রে ওই লস অফ রেন্ট ডিউ টু ভ্যাকেন্সি ওটা বাদ দেওয়া যাবে না, এর ভ্যাকেন্সি পিরিয়ডে রেন্টটা বাদ দেওয়া যাবে না, তখন এই আরিয়ার যেটা সেটাই হয়ে যাবে গ্রস অ্যানুয়াল ভ্যালু। এবার হচ্ছে লেস লস অফ রেন্ট ডিউ টু ভ্যাকেন্সি। এবার দেখো প্রথমে ভ্যাকেন্সি পিরিয়ড প্রথমটার ক্ষেত্রে 1 মাস, তার মানে সারা বছরের রেন্ট কত? 600, এই 600, তাহলে 600 এর 1/12, তাহলে কত? 50, এখানে বাদ যাবে। আচ্ছা, ARR হচ্ছে 900, তাহলে 900, ভ্যাকেন্সি ছিল 3 মাস, 3/12, তাহলে 225 বাদ যাবে। আচ্ছা, 300, এটা ফাঁকা ছিল 2 মাস, 2/12, 6, 50, এটা ফাঁকা ছিল 1 মাস, তাহলে হচ্ছে 20। এর ক্ষেত্রে দেওয়া যাবে না, এর ক্ষেত্রে বাদ যাবে না। কেন বললাম? যেহেতু ভ্যাকেন্সি পিরিয়ড বাদ দেওয়া আগেই এমনিতেই ও ছোট, এখান থেকে ও ভ্যাকেন্সির কারণে ছোট নয়। ঠিক আছে, ও ভ্যাকেন্সি ছাড়া অন্য কোনো কারণে ছোট, তখন এখান থেকে ভ্যাকেন্সির লসটা বাদ দেওয়া যাবে না, তখন এটাই হয়ে যাবে গ্রস অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, তাহলে 550, 675, 250, 220 আর 250। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেছে জিনিসটা? মনে রাখবে যে যদি দেখা যায় যে ভ্যাকেন্সির কারণ ছাড়া অন্য কোনো কারণে তোমার রিজনেবল এক্সপেক্টেড রেন্ট থেকে ARRটা কম, তখন এখান থেকে আর এই 216 থেকে আর ভ্যাকেন্সির লসটা বাদ দেওয়া যাবে না, কারণ আরইআর হবে তখন গ্রস অ্যানুয়াল ভ্যালু। এখানে যদি ARR এর জায়গায় আরইআর বড় হয়, ARR থেকে যদি আরইআর বড় হয়ে যায় ভ্যাকেন্সি বাদ দেওয়ার আগে, তখনই কিন্তু তোমার আরইআর হয়ে যাবে গ্রস অ্যানুয়াল ভ্যালু, সেখান থেকে আর ভ্যাকেন্সি পিরিয়ডের লসটা বাদ দিতে পারবে না। ভালো করে দেখে নাও। দেখো এখানে দেখো এই ভ্যালুটা মানে ভ্যাকেন্সি বাদ দিলেও এটা এমনিতেই আরইআর এর থেকে বড়। ঠিক আছে, এটাও তাই, কিন্তু এখানে খেয়াল করো এই জায়গাটায় যে ভ্যাকেন্সি বাদ না দিলে ও বড় ছিল 280 থেকে, এটা বড় ছিল, যেই ভ্যাকেন্সি তুমি এখান থেকে 50 বাদ দিলে তখন এটা ছোট হয়ে গেল। তার মানে এই ARRটা এখান থেকে, অ্যাকচুয়াল ARRটা এখান থেকে ছোট হচ্ছে ভ্যাকেন্সির কারণে। ঠিক আছে, এইটা হওয়া যাবে, তখন ARRটাই হবে
তোমার গ্রস অ্যানুয়াল ভ্যালু। মানে এটা দেখো ভালো করে শুনবে, ভ্যাকেন্সির এই যে 50টার এই যে লসটা, এটা বাদ দেওয়ার আগে ও কিন্তু এর থেকে বড় ছিল, কিন্তু যেই মুহূর্তে তুমি 50টা বাদ দিচ্ছ এখান থেকে, তখন কিন্তু ও ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ও বড় ছিল কিন্তু ছোট হয়ে যাচ্ছে। সুতরাং এটাই হবে গ্রস অ্যানুয়াল ভ্যালু। এখানেও দেখো তুমি, ও 240, ঠিক আছে, এমনিতে বড় ছিল, এ বড় ছিল, কিন্তু যেই 20 তুমি বাদ দিচ্ছ এখনো হয়ে যাচ্ছে 220, মানে এটার থেকে কম। তার মানে ভ্যাকেন্সির কারণে আরইআর থেকে কম হচ্ছে। সুতরাং এটাই হবে তোমার গ্রস অ্যানুয়াল ভ্যালু। কিন্তু এখানে দেখো এই যে 216 যেটা, সে আগেই কম, ভ্যাকেন্সি বাদ দেওয়ার আগেই কম, সেক্ষেত্রে এই আরইআরটা হয়ে যাবে গ্রস অ্যানুয়াল ভ্যালু। তখন এটাকে আর বসানো যাবে না, এখান থেকে আর লস অফ রেন্ট ডিউ টু ভ্যাকেন্সি, আরইআর থেকে কখনো লস অফ রেন্ট ডিউ টু ভ্যাকেন্সি বাদ দেওয়া যায় না। ঠিক আছে, এটা মাথায় রাখবে, আরইআর থেকে কখনো লস অফ রেন্ট ডিউ টু ভ্যাকেন্সি বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, যদি আরইআর বড় হয়ে যায়, এটা মাথায় রাখবে। আজকে এই পর্যন্ত থাক। এই 3টে অঙ্ককে একটু হজম কর, হ্যাঁ, বুঝে নে ভালো করে। কোনো অসুবিধা থাকলে আমাকে ফোন করবি, হোয়াটসঅ্যাপে পাঠাবি প্রশ্ন, আমি উত্তর দেবো। এই 4th যে এক্সাম্পল আছে, যেখানে আনরিয়েলাইজ রেন্ট আর ভ্যাকেন্সি দুটোই আছে, এটা আমি পরের ক্লাসে পড়াবো। এই 3টে যদি তোর মাথায় বসে যায়, এই 3টে অঙ্ক, তাহলে ওইটা করতে অসুবিধা হবে না। তারপরে একটা পুরো অঙ্ক আমি করাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, ভালো করে দেখে নে।